জুডল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মানচিত্র চিহ্নিতকরণ তথা ভারতের ম্যাপ পয়েন্টিং নিয়ে। ভিডিওটি দশম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। সেই সঙ্গে জুডল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখারও অনুরোধ রাখব। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ, হাই মাদ্রাসা বা মাধ্যমিক স্তরে দশম শ্রেণীর জন্য 2015 সালে ভূগোলের নতুন পাঠ্যক্রমে ভারতের রেখা মানচিত্রে বিভিন্ন স্থান, অঞ্চল প্রভৃতি উপযুক্ত প্রতিসহ চিহ্নিত করার জন্য 10 নম্বর বরাদ্দ করেছে। কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা ছাড়া সব পরীক্ষার্থীদের জন্য 10 নম্বরের ম্যাপ পয়েন্টিং বাধ্যতামূলক। ম্যাপ পয়েন্টিং এর জন্য 10 নম্বর বরাদ্দ এবং এখানে 10টি প্রশ্ন দেওয়া হয়। 10টি প্রশ্নের জন্য 10 নম্বর, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিতকরণের জন্য বরাদ্দ নম্বর 1। প্রিয় শিক্ষার্থীরা, এই ম্যাপ পয়েন্টিং এ পুরো নম্বর পাওয়ার একমাত্র পথ হলো সঠিক নিয়ম মেনে নিয়মিত অভ্যাস করা। ম্যাপ পয়েন্টিং এর কতগুলো প্রয়োজনীয় নিয়ম কানুন আছে, এগুলি হলো: প্রথমে পরীক্ষায় ভারতের যে রেখা মানচিত্র দেওয়া হবে তার নির্দিষ্ট জায়গায় রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। প্রদত্ত মানচিত্রটির উপরে বাম দিকে প্রশ্নের বিভাগ ও দাগ নম্বর লেখা প্রয়োজন। প্রশ্নে প্রদত্ত ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক বিষয়গুলি চিহ্নিত করার জন্য উপযুক্ত প্রতীক চিহ্ন ব্যবহার করতে হবে। প্রতীক চিহ্ন ব্যবহার করার সময় আমাদের মনে রাখতে হবে কিছু বিষয়ে প্রতীক চিহ্ন সুনির্দিষ্ট এবং কিছু ক্ষেত্রে প্রতীক চিহ্ন নির্বাচনে ছাত্রছাত্রীদের স্বাধীনতা দেওয়া হয়। পর্বতশৃঙ্গ, নদ নদী প্রভৃতি চিহ্নিতকরণে সুনির্দিষ্ট প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়। অন্যদিকে উৎপাদক অঞ্চল দেখানোর জন্য প্রতীক চিহ্ন ব্যবহারে শিক্ষার্থীরা স্বাধীনতা পায়। আমরা মানচিত্রে চিহ্নিতকরণের পূর্বে ম্যাপ পয়েন্টিং এ ব্যবহৃত প্রতীক চিহ্ন সমূহ একবার দেখে নেব। পর্বতশৃঙ্গ, পাহাড় বা পর্বত, গিরিপথ, নদ নদী, প্রণালী বা প্যাসেজ, সাগর, উপসাগর, অন্তরীপ, হ্রদ বা জলধারা, বাঁধ বা বহুমুখী নদী পরিকল্পনা, বায়ুপ্রবাহ, রাজধানী, শহর বা নগর, বন্দর, বিমানবন্দর, শিল্পকেন্দ্রে, গবেষণা কেন্দ্র, বিভিন্ন অঞ্চল, রেলপথ প্রভৃতি দেখানোর ক্ষেত্রে যে সমস্ত প্রতীক চিহ্নগুলি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে তা এখানে উল্লেখ করা হয়েছে। আমরা এখানে একটি ভারতের মানচিত্র দেখতে পাচ্ছি। এই মানচিত্রে 10টি স্থান বা অঞ্চল উপযুক্ত প্রতীক সহ চিহ্নিত করা আছে। এই মানচিত্র চিহ্নিতকরণের সময় আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যখন আমরা উৎপাদক অঞ্চল দেখাবো তখন মানচিত্রের ওই উৎপাদক অঞ্চলটির নির্দিষ্ট সীমানা টেনে তার ভিতরে চিহ্ন বা পেন্সিল শেড ব্যবহার করব। আমরা মনে রাখবো মানচিত্র চিহ্নিতকরণে পেন্সিল ব্যবহার করব, কারণ আমাদের যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে আমরা তা মুছে আবার চিহ্নিত করতে পারব। প্রতিটি ম্যাপ পয়েন্টিং এর পাশে সেই বিষয়টির প্রশ্নের দাগ নম্বর, যেমন 6-1, 6-2 প্রভৃতি উল্লেখ অবশ্যই করতে হবে। মানচিত্রের ভিতরে যে 10টি বিষয়গুলি দেখানো হয়েছে সেগুলিকে একটি নির্দিষ্ট বাক্সের মধ্যে বিষয়ের নাম ও প্রতীক চিহ্ন উল্লেখ করে বিষয়সূচি আমরা তৈরি করব এবং সমগ্র যে কাজটি করব তা অবশ্যই সুন্দর হাতের লেখা দ্বারা পরিষ্কার ও পরিচ্ছন্ন করতে হবে। এরপরে ম্যাপ পয়েন্টিং এর সম্পূর্ণ কাজটি শেষ করার পরে ভারতের রেখা মানচিত্রটি মূল উত্তরপত্রের প্রথম পাতার পরে জুড়ে দেব। ভারতের রেখা মানচিত্রে বিভিন্ন স্থান বা অঞ্চলগুলি উপযুক্ত প্রতীক সহ চিহ্নিতকরণের জন্য চিহ্নিতকরণের নিয়মগুলি আমরা মাথায় রাখব। আমরা প্রথমেই অ্যানিমেশনের সাহায্য নিয়ে প্রাকৃতিক ভূগোলের ভারতের ভূপ্রকৃতি অংশের কিছু পর্বত এবং পর্বতশ্রেণী মানচিত্রে চিহ্নিত করব। প্রথমেই কারাকোরাম পর্বতশ্রেণী। লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত কারাকোরাম পর্বতশ্রেণী পশ্চিমে পামির মালভূমি থেকে পূর্বে সিন্ধু নদ পর্যন্ত 400 কিলোমিটার বিস্তৃত। শিবালিক পর্বতমালা। হিমালয়ের সর্বদক্ষিণে অবস্থিত শিবালিক পর্বতমালার উচ্চতা 600 থেকে 1500 মিটার। ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত আরাবল্লী দিল্লি থেকে আহমেদাবাদ পর্যন্ত বিস্তৃত। বিন্ধ্য পর্বত
উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা রূপে বিন্ধ্য পর্বত অবস্থান করে। সাতপুরা পর্বত। নর্মদা ও তাপি নদীর গ্রস্ত উপত্যকার মাঝে সাতপুরা একটি স্তূপ পর্বত। পশ্চিমঘাট পর্বত। পশ্চিমে আরব সাগরের উপকূল বরাবর উত্তর দক্ষিণে এই পর্বত ১৬০০ কিমি বিস্তৃত। মেঘালয় মালভূমি মেঘালয় রাজ্যে অবস্থিত ছোটনাগপুর মালভূমির বিচ্ছিন্ন অংশ। সুন্দরবন। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল সুন্দরবন পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিকে অবস্থিত। আনাইমুদি। আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তথা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি। পূর্বঘাট পর্বত। দাক্ষিণাত্য মালভূমির পূর্ব প্রান্তে বঙ্গোপসাগরের সমান্তরালে কতগুলি বিচ্ছিন্ন ক্ষয়জাত পর্বতের সমষ্টি পূর্বঘাট পর্বত। গডওয়েন অস্টিন বা কেটু। কারাকোরাম পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ তথা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তথা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কেটু। পীর পঞ্জাল পর্বতমালা কাশ্মীর হিমালয়ে অবস্থিত। থর মরুভূমি ভারতের একমাত্র মরুভূমি রাজস্থান রাজ্যে অবস্থিত। কচ্ছের রণ গুজরাট রাজ্যে অবস্থিত। গারো পাহাড় মেঘালয় রাজ্যে মেঘালয় মালভূমিতে অবস্থিত। ছোটনাগপুর মালভূমি পূর্ব ভারতের ব্যবচ্ছিন্ন মালভূমি ভারতের খনিজ ভাণ্ডার নামেও পরিচিত ছোটনাগপুর মালভূমি। চিল্কা হ্রদ উড়িষ্যা রাজ্যে অবস্থিত ভারতের বৃহত্তম উপহ্রদ। উত্তর সরকার উপকূল উড়িষ্যার সুবর্ণরেখা নদীর মোহনা থেকে দক্ষিণে কৃষ্ণা নদীর পর্যন্ত বিস্তৃত। করমণ্ডল উপকূল কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে কন্যাকুমারিকা পর্যন্ত করমণ্ডল উপকূল বিস্তৃত। এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে। মালাবার উপকূল কর্ণাটক উপকূলের দক্ষিণে কেরল ও তামিলনাড়ুর কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। কোঙ্কণ উপকূল উত্তরে দমন থেকে দক্ষিণে গোয়া পর্যন্ত বিস্তৃত কোঙ্কণ উপকূল। লাদাখ মালভূমি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লাদাখ মালভূমি কারাকোরাম পর্বতশ্রেণী এবং হিমালয় পর্বতশ্রেণীর মাঝে অবস্থান করছে। কাশ্মীর উপত্যকা পীর পঞ্জল ও হিমাদ্রি হিমালয়ের মাঝে অবস্থিত কাশ্মীর উপত্যকা ভারতের ভূস্বর্গ নামেও পরিচিত। কচ্ছ উপদ্বীপ কচ্ছ শব্দটির অর্থ জলময় দেশ। এটি গুজরাট রাজ্যে অবস্থিত। কাথিয়াবাড় উপদ্বীপ কচ্ছ উপসাগর আরব সাগর এবং খাম্বাত উপসাগরের মাঝে গুজরাট রাজ্যে অবস্থিত। নামচা বারোয়া শৃঙ্গ হিমালয়ের পূর্ব প্রান্তে চীন সীমান্তে নামচা বারোয়া শৃঙ্গ অবস্থান করছে। নাঙ্গা পর্বত হিমালয় পর্বতের পশ্চিম প্রান্তে নাঙ্গা পর্বত অবস্থান করছে। দাক্ষিণাত্যের মালভূমি লাভা গঠিত এই মালভূমি মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। কর্ণাটক উপকূল কর্ণাটক রাজ্যের উপকূল ভাগে অবস্থান করছে। কর্ণাটক উপকূল রাজমহল পাহাড় আমরা মানচিত্রে চিহ্নিত করলাম। দোদাবেতা শৃঙ্গ নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল দোদাবেতা শৃঙ্গ। আমরা মানচিত্রে উপযুক্ত প্রতীক সহ তা চিহ্নিত করলাম। মানচিত্রে চিহ্নিত করলাম লাদাখ মালভূমি কাশ্মীর উপত্যকা নাঙ্গা পর্বত কচ্ছ উপদ্বীপ কাথিয়াবাড় উপদ্বীপ কর্ণাটক উপকূল দাক্ষিণাত্যের মালভূমি দোদাবেতা শৃঙ্গ রাজমহল পাহাড় এবং নামচা বারোয়া শৃঙ্গ। নামচা বারোয়া শৃঙ্গ চীন সীমান্তে অবস্থান করছে। আমরা এবারে ভারতের মানচিত্রে ভারতের বিভিন্ন নদ নদী এবং হ্রদের অবস্থানগুলি দেখে নেব। প্রথমেই কাশ্মীর উপত্যকায় অবস্থিত ভারতের বৃহত্তম সুপেয় জলের হ্রদ উলার। এরপরে আমরা চিহ্নিত করব ডাল হ্রদ। এটিও কাশ্মীর উপত্যকায় অবস্থিত একটি সুপেয় জলের হ্রদ। গঙ্গা নদী ভারতের পবিত্র প্রধান এবং দীর্ঘতম নদী হল গঙ্গা। এটি গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
মহানদী ব্রহ্মপুত্র নদী ছত্তিশগড়ের সিয়াওয়ার নদীতে পৃথিবীর বৃহত্তম হয়েছে এবং বঙ্গোপসাগরে মাজুলি মিলিত হয়েছে। আমরা মানচিত্রে চিহ্নিত করব গোদাবরী নদী ত্রিম্বক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। লুনি নদী ভারতের রাজস্থানের আজমরের নিকট আনাসাগর থেকে উৎপন্ন হয়ে কচ্ছের রণে গিয়ে মিলিত হয়েছে। তাপি নদী সাতপুরা ও অজন্তার মধ্যবর্তী গ্রস্ত উপত্যকা বরাবর পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে মিলিত হয়েছে। কাবেরী নদী দক্ষিণ ভারতের গঙ্গা বা দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার নামেও পরিচিত। সম্বর রাজস্থান রাজ্যে অবস্থিত। সম্বর একটি লবণাক্ত জলের হ্রদ। নর্মদা নদী বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝখানে নর্মদা নদী অবস্থান করছে। অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করে পশ্চিমে প্রবাহিত হয়ে এটি খাম্বাত উপসাগরে মিলিত হয়েছে। কচ্ছ উপসাগর কচ্ছ উপদ্বীপ ও কাথিয়াবাড় উপদ্বীপের মাঝখানে কচ্ছ উপসাগর অবস্থান করছে। খাম্বাত সাগর গুজরাট রাজ্যের দক্ষিণ দিকে খাম্বাত উপসাগরের অবস্থান দেখা যাচ্ছে। মান্নার উপসাগর ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানের একটি উপসাগর হল মান্নার উপসাগর। পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে যে প্রণালী তা পক প্রণালী নামে পরিচিত। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে 10 ডিগ্রি চ্যানেল অবস্থান করছে। লোকটাক হ্রদ মণিপুর রাজ্যে এই হ্রদ অবস্থান করছে। কোলেরু হ্রদ কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মাঝে কোলেরু হ্রদ অবস্থান করছে। পুলিকট তামিলনাড়ুর চেন্নাইয়ের নিকট পুলিকট হ্রদ অবস্থান করছে। ইন্দিরা পয়েন্ট হল ভারতের দক্ষিণতম বিন্দু। প্যাংগং ভারতের লাদাখে চীন সীমান্তের একটি লবণাক্ত হ্রদ হল প্যাংগং। আমরা মানচিত্রে কচ্ছ উপসাগর, খাম্বাত উপসাগর, কোলেরু হ্রদ, পুলিকট হ্রদ, মান্নার উপসাগর প্রভৃতির অবস্থান দেখলাম। ভারতের মৃত্তিকা প্রথমে চিহ্নিত করব ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এটি দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে অবস্থান করছে। মরুমৃত্তিকা অঞ্চল রাজস্থান রাজ্যের থর মরুভূমি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে মরুমৃত্তিকা লক্ষ্য করা যায়। পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল। পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল হল সুন্দরবন। এখানে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য গড়ে উঠেছে। ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রথমেই ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুনের অবস্থান। এটি উত্তরাখণ্ডের রাজ্যের রাজধানী দেরাদুনে অবস্থিত। ভারতের একটি কাঁটা জাতীয় উদ্ভিদ বা মরু উদ্ভিদ। এটি রাজস্থান রাজ্যে অবস্থিত। ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য হল সুন্দরবন। এটি পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিকে অবস্থান করছে। ভারতের জলবায়ু প্রথমেই ভারতের দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল। এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়, অর্থাৎ বর্ষাকালে এবং শীতকালে। শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময়ও বৃষ্টিপাত হয়ে থাকে। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থানের নাম হল মৌসিনরাম। মেঘালয় রাজ্যে অবস্থান করছে। ভারতের মরু জলবায়ু অঞ্চল হল থর মরুভূমি। দক্ষিণ ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল কর্ণাটক মহারাষ্ট্রের মালভূমি। এটি পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে অবস্থান করছে।
আমরা মানচিত্রে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান, ভারতের মরু জলবায়ু অঞ্চল, দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল চিহ্নিত করলাম। শ্রীনগর কাশ্মীর উপত্যকায় ঝিলাম নদীর তীরে অবস্থিত। দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত ভারতের রাজধানী হল দিল্লি। কর্কট ক্রান্তি রেখা ভারতের ঠিক মধ্যভাগ থেকে পূর্ব পশ্চিমে বিস্তৃত। কর্কট ক্রান্তি রেখার মান 23.5 ডিগ্রি। এটি ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। ভারতের বৃহত্তম মহানগর হলিউড, অর্থনৈতিক রাজধানী, ভারতের প্রবেশদ্বার, ভারতের টোকিও, মুম্বাই আরব সাগরের তীরে অবস্থিত। ভারতের সুইজারল্যান্ড বিজ্ঞান নগরী, সিলিকন ভ্যালি, বেঙ্গালুরু কর্ণাটক রাজ্যে অবস্থিত। কেরল রাজ্যের রাজধানী হল তিরুবনন্তপুরম। তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই, সবুজ নগরী নামেও পরিচিত। তেলেঙ্গানা রাজ্যের প্রস্তাবিত রাজধানী হল অমরাবতী। সিটি অফ জয় কলকাতা পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। অসম রাজ্যের রাজধানী দিসপুর। ভারতের গোলাপি শহর, ভারতের প্যারিস, জয়পুর রাজস্থান রাজ্যে অবস্থিত। বেতোয়া নদীর ধারে ভোপাল শহরটি গড়ে উঠেছে, এটি মধ্যপ্রদেশের রাজধানী। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হল পোর্ট ব্লেয়ার। ভারতে একটি গম উৎপাদক অঞ্চল। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের সমভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে গম উৎপাদিত হয়ে থাকে। ভারতে একটি ধান উৎপাদক অঞ্চল। নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চল, পশ্চিমবঙ্গ, বিহারের বিভিন্ন অংশে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয়। ভারতে একটি চা উৎপাদক অঞ্চল। পশ্চিমবঙ্গ, অসমের ব্রহ্মপুত্র নদী উপত্যকায় প্রচুর পরিমাণে চা উৎপাদিত হয়ে থাকে। ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল। নীলগিরি পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণে কফি উৎপাদিত হয়। ভারতের একটি তুলা উৎপাদক অঞ্চল। দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে প্রচুর পরিমাণে তুলা উৎপাদিত হয়। ভারতের বৃহত্তম লোহা ইস্পাত শিল্পকেন্দ্র হল ভিলাই। আমরা উপযুক্ত প্রতীক ও নাম সহ মানচিত্রে তা চিহ্নিত করব। পূর্ব ভারতের একটি পেট্রো-রসায়নিক শিল্পকেন্দ্র হল হলদিয়া। এটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, এটি গুজরাট রাজ্যে অবস্থান করছে। আমরা ভারতের কয়েকটি উল্লেখযোগ্য বন্দর উপযুক্ত প্রতীক ও নাম সহ মানচিত্রে চিহ্নিত করব। প্রথমেই পারাদ্বীপ, এটা গভীর একটি সমুদ্র বন্দর, ওড়িশা উপকূলে অবস্থান করছে। বিশাখাপত্তনম বন্দরের অবস্থান আমরা চিহ্নিত করলাম। কোচি বন্দর, এটি কেরল রাজ্যে অবস্থান করছে। মুম্বাই ভারতের বৃহত্তম বন্দর, মুম্বাই মহারাষ্ট্র রাজ্যে অবস্থান করছে। কান্ডালা গুজরাট রাজ্যে অবস্থান করছে, এটি শুল্কমুক্ত একটি বন্দর। এবারে আমরা একটি নমুনা প্রশ্ন সমাধান করব। বিন্ধ্য পর্বত মানচিত্রে চিহ্নিত করা হয়েছে। বিন্ধ্য পর্বত চিহ্নিত করব লোকটাক হ্রদ, এটি মণিপুর রাজ্যে অবস্থিত। আমরা চিহ্নিত করব মহানদী গতিপথ। মহানদী পূর্ব বাহিনী একটি নদী, এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল শিলং মালভূমি। আমরা মানচিত্রে শিলং মালভূমি চিহ্নিত করব। মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির নিকট অবস্থিত মৌসিন গ্রামে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হলেও শিলং মালভূমি অঞ্চল বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে বৃষ্টির পরিমাণ কম হয়ে থাকে। আমরা চিহ্নিত করব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল হল সুন্দরবন। মানচিত্রে চিহ্নিত করা হবে একটি মরুমৃত্তিকা অঞ্চল, এটি রাজস্থানের মরুভূমি অর্থাৎ থর মরুভূমি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে লক্ষ্য করা যায়। পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং কেন্দ্র হল জামশেদপুর।
আমরা মানচিত্রে চিহ্নিত করব বিশাখাপত্তনম বন্দর। বিশাখাপত্তনম বন্দর উপযুক্ত প্রতীক সহ চিহ্নিত করব। চিহ্নিত করব পশ্চিম উপকূলের একটি বন্দর মুম্বাই। আমরা চিহ্নিত করব ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের সমভূমি অঞ্চল বা উচ্চ গঙ্গা সমভূমি অঞ্চলে প্রচুর গম উৎপাদিত হয়ে থাকে। আমরা নমুনা প্রশ্নপত্র, দ্বিতীয় নমুনা প্রশ্নপত্র সমাধান করব। এখানে আমরা শিবালিক পর্বতশ্রেণী দেখিয়েছি। আমরা দেখাবো কৃষ্ণা নদীর গতিপথ। আমরা দেখাবো ভারতের শুষ্কতম অঞ্চল। আমরা দেখাবো ভারতের একটি লোহিত মৃত্তিকা যুক্ত অঞ্চল। আমরা দেখাবো মানচিত্রে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুনের অবস্থান। আমরা মানচিত্রে চিহ্নিত করব ভারতের একটি গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ। চিহ্নিত করব দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, কোয়েম্বাটুরকে। আমরা মানচিত্রে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, কোয়েম্বাটুরের অবস্থান চিহ্নিত করলাম। পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর হল বিশাখাপত্তনম। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র নতুন দিল্লির অবস্থান চিহ্নিত করলাম। সেই সঙ্গে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থানও মানচিত্রে চিহ্নিত করা হয়েছে। এবারে আমরা হাই মাদ্রাসা পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান করব। 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত 4টি বছরের যে সমস্ত মানচিত্র চিহ্নিতকরণ পরীক্ষায় দেওয়া হয়েছিল তার এক ঝলক আমরা দেখে নেব। প্রথমে 2017 সালের হাই মাদ্রাসা পরীক্ষার প্রশ্নপত্রে প্রদত্ত প্রশ্ন এবং তার সমাধান। প্রশ্ন দেওয়া হয়েছিল বিন্ধ্য পর্বত, করমণ্ডল উপকূল, গোদাবরী নদী, ভারতের পূর্বাংশের একটি ম্যানগ্রোভ অরণ্য, দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক অঞ্চল চিল্কা উপহ্রদ, ভারতের বৃহত্তম মহানগর, পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, থর মরুভূমি এবং 10 ডিগ্রি চ্যানেল। আমরা মানচিত্রে তার সমাধান দেখতে পাচ্ছি। এবারে আমরা 2018 সালের হাই মাদ্রাসা পরীক্ষায় আগত মানচিত্র চিহ্নিতকরণের বিভিন্ন প্রশ্ন এবং তার সমাধানগুলি দেখে নেব। 2018 সালের প্রশ্নপত্রে দেওয়া হয়েছিল আরাবল্লী পর্বত, মেঘালয় মালভূমি, কচ্ছের রণ, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, নর্মদা নদী, ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের বৃহত্তম মহানগর, বিশাখাপত্তনম বন্দর, ভারতের রোড। প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে স্থানগুলির নাম এবং উপযুক্ত প্রতীক সহ চিহ্নিত করা হয়েছে এবং নির্দেশিকায় প্রতীক চিহ্ন উল্লেখ করা হয়েছে। 2019 সালের প্রশ্নপত্রে প্রশ্ন দেওয়া হয়েছিল নামচা বারোয়া শৃঙ্গ, বিন্ধ্য পর্বত, কাথিয়াবাড় উপদ্বীপ, মৌসিনরাম মরুমৃত্তিকা অঞ্চল, প্রধান চা উৎপাদক অঞ্চল, গোদাবরী নদী, ভিলাই, ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট শহর এবং কান্ডালা। আমরা প্রশ্নের সমাধানও দেখতে পাচ্ছি। আমরা এবার 2020 সালের মানচিত্র চিহ্নিতকরণ অংশের প্রশ্নপত্র এবং তার সমাধান দেখব। প্রশ্নে দেওয়া হয়েছিল নীলগিরি পর্বত, সোনাগপুর মালভূমি, মালাবার উপকূল, কৃষ্ণা নদী, লোকটাক হ্রদ, ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চল, ভারতের ম্যানচেস্টার, পারাদ্বীপ বন্দর, দিল্লি প্রভৃতি। আমরা ভিডিওটিতে প্রশ্নপত্রটির যথাযথ সমাধান দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, ভূগোল এবং আঞ্চলিক ভূগোল থেকে আমরা বিভাগ চ অংশে চলে এসেছি। এখানে প্রশ্নে দেওয়া হয়েছে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক দ্বারা চিহ্নিত করে নাম লেখো এবং মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। দেওয়া হয়েছে দোদাবেতা, মেঘালয় মালভূমি, গঙ্গা নদী, উত্তর সাগর উপকূল, বিন্ধ্য পর্বত, প্রধান চা উৎপাদক অঞ্চল, চিত্তরঞ্জন, ভারতের দক্ষিণতম বিন্দু, নিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য মুম্বাই। আমরা ভারতের মানচিত্রে বিভিন্ন স্থানগুলি চিহ্নিত করব। প্রথমে 6-1 আছে দোদাবেতা।
আমরা দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দুদাবেতাকে চিহ্নিত করলাম। এখানে পর্বত শৃঙ্গগুলো সর্বদা ত্রিভুজাকৃতির চিহ্ন দ্বারা দেখানো হয়। এখানে চিহ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এই চিহ্ন দিয়ে দেখাবে। দুদাবেতা আমরা চিহ্নিত করলাম। এবারে দ্বিতীয় প্রশ্ন দেওয়া হচ্ছে মেঘালয় মালভূমি। বাংলাদেশের উপরের অংশে মেঘালয় মালভূমি আছে। মেঘালয় রাজ্যে মানচিত্রে আমরা চিহ্নিত করলাম মেঘালয় মালভূমি। 3 দেওয়া হয়েছে গঙ্গা নদী। ভারতের প্রধান নদী গঙ্গা এবং তার উপনদী যমুনাকে আমরা একই সঙ্গে মানচিত্রে তার গতিপথ দেখালাম উৎস থেকে মোহনা পর্যন্ত। এখানে ভাগীরথী হুগলির অংশটাও দেখানো হয়েছে, পদ্মা অংশটাও দেখিয়ে দিয়েছি, যদিও পদ্মার অংশটা না দেখালে অসুবিধা নেই, কারণ এটা বাংলাদেশের মধ্যে পড়ছে। এরপরে থাকছে উত্তর সরকার উপকূল। আমরা পূর্ব উপকূলের মধ্যে উত্তর সরকার উপকূল আমরা এখানে দেখালাম, উপযুক্ত প্রতীকও ব্যবহার করেছি। 6-4 প্রশ্ন ছিল উত্তর সরকার উপকূল, আমরা উত্তর সরকার উপকূল চিহ্নিত করলাম। এরপরে থাকছে 5 বিন্ধ্য পর্বত। উত্তর ভারত আর দক্ষিণ ভারতের মাঝখানে রয়েছে বিন্ধ্য পর্বত, যা উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা নামে পরিচিত, তা আমরা মানচিত্র চিহ্নিত করলাম। এবার আসে ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল। পশ্চিমবঙ্গ এবং অসমের ভারতের সর্বাধিক চা উৎপাদিত হয়, আমরা ভারতের সর্বাধিক চা উৎপাদক অঞ্চল চিহ্নিত করলাম। এরপরে থাকছে চিত্তরঞ্জন। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন আমরা চিহ্নিত করলাম। রেল ইঞ্জিন কেন্দ্র। ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। আমরা মানচিত্রে তা উপযুক্ত প্রতীক সহ চিহ্নিত করলাম। এরপরে আসছে সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হলো সিকিম, তা আমরা সিকিম রাজ্যটি এখানে চিহ্নিত করেছি, সিকিম রাজ্য চিহ্নিত করলাম। এরপরে আসছে মুম্বাই। ভারতের প্রবেশদ্বার হলো মুম্বাই, মানচিত্রে আমরা এখানে প্রতীক সহ চিহ্নিত করলাম। আমরা 10টি স্থান, অঞ্চল, নদী প্রভৃতি চিহ্নিত করলাম। এবারে যে প্রতীকগুলো আমরা ব্যবহার করেছি, সময় থাকলে অবশ্যই নির্দেশিকায় তা দেখিয়ে দেবে। দোতাবেতা, মেঘালয় মালভূমি, গঙ্গা নদীর জন্য কোন প্রতীক, উত্তর সরকার উপকূলের জন্য কোন প্রতীক, বিন্ধ্য পর্বতের জন্য, প্রধান চা উৎপাদক অঞ্চলের জন্য, বিভিন্ন এই যে 10টি স্থান, অঞ্চল বা নদী ছিল, তা আমরা উপযুক্ত প্রতীক সহ চিহ্নিত করেছি। আমরা প্রতীকগুলো সময় থাকলে অবশ্যই নির্দেশিকা থেকে উল্লেখ করে দেব। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, 2004 থেকে 2024 সাল পর্যন্ত মাধ্যমিকের ভূগোল পরীক্ষায় যে সমস্ত স্থান, অঞ্চল, নদ নদী চিহ্নিত করতে দেওয়া হয়েছিল 2004 সালে আলোচনা করব। প্রশ্নপত্রের সমাধান। প্রশ্নপত্রে দেওয়া হয়েছিল আরাবল্লী পর্বত, গোদাবরী নদী, চিল্কা হ্রদ, কচ্ছের রণ, কোঙ্কণ উপকূল, থর মরুভূমি, ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, পশ্চিম ভারতের একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, কলকাতা এবং শ্রীনগর। আমরা উপর থেকে পরপর প্রথমে হচ্ছে আরাবল্লী পর্বত। আমরা এখানে আরাবল্লী পর্বত চিহ্নিত করলাম এবং উপযুক্ত প্রতীক চিহ্ন কিন্তু ব্যবহার করেছি। যখন এই পর্বত আমরা চিহ্নিত করব, এই ধরনের প্রতীক আমরা ব্যবহার করব এবং সেটাকে যদি হচ্ছে নির্দেশিকা উল্লেখ করা হয়, সেটা আরো ভালো হয়। পরে হচ্ছে গোদাবরী নদী। এখানে গোদাবরী নদীর গতিপথ দেখানো হয়েছে। গোদাবরী নদী, যে কোনো নদীর গতিপথ এইভাবে আমরা মানচিত্রে চিহ্নিত করব। অবশ্যই তোমরা পেন্সিলের সাহায্য নেবে, কারণ হচ্ছে পেনে করলে সেটা অসুবিধাজনক। একবার করা হলে, ভুল হলে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। পরেরটা হচ্ছে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ আমরা ভারতের বৃহত্তম উপহ্রদ চিল্কা হ্রদ এখানে আমরা চিহ্নিত করলাম। এবং পরেরটা হচ্ছে কচ্ছের রান। কচ্ছের রান আমরা এখানে বানটা ভুল আছে, কচ্ছের রান হবে, কচ্ছের রান এখানে আমরা চিহ্নিত করলাম, কচ্ছের রান অঞ্চল এবং উপযুক্ত প্রতীক ব্যবহার করলাম। পরেরটা কোঙ্কণ উপকূল। পশ্চিম উপকূলের একটা উপকূলের কোঙ্কণ উপকূলের অংশটা আমরা দেখিয়ে দিলাম। থর মরুভূমি, ভারতের একমাত্র মরুভূমি হলো থর, এইখানে আমরা চিহ্নিত করলাম এবং যে প্রতীকচিহ্ন ব্যবহার করেছি তা দেখানো হয়েছে। ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের যে অংশটা আমরা চিহ্নিত করলাম, এখানে কর্ণাটক, কেরল এবং তামিলনাড়ুর অংশবিশেষ পড়ছে। এখানে প্রচুর পরিমাণে কফি উৎপাদিত হয়, দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল। পশ্চিম ভারতের একটি পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, আমরা পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র জামনগরের কথা উল্লেখ করতে পারি, এখানে তা দেখানো হয়েছে।
কলকাতা এবং শ্রীনগর পরের দুটো আমরা এখানে বলা হচ্ছে দুটো শহর কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা চিহ্নিত করলাম এবং শ্রীনগর দেখানো হয়েছে। জম্মু ও কাশ্মীর বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল, তার রাজধানী শ্রীনগর চিহ্নিত করা হয়েছে। এবার আমরা চলে যাব 2005 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এবং তার সমাধান। প্রশ্নপত্র দেওয়া হয়েছিল বিন্ধু পর্বত, নর্মদা নদী, কর্কট ক্রান্তি রেখা, পক প্রণালী, মুম্বাই হাই, পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, পশ্চিম ভারতের একটি ইক্ষু উৎপাদন অঞ্চল, পূর্ব ভারতের একটি বক্সাইট উৎপাদক কেন্দ্র, বেঙ্গালুরু, মৌসিনরাম। পূর্ব ভারতের একটি বক্সাইট উৎপাদন কেন্দ্র, যদিও বর্তমানে ম্যাপ পয়েন্টিং এর সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তাহলে আমরা দেখে নেব মৌসিনরাম। বিন্ধু পর্বত আমরা এখানে চিহ্নিত করলাম বিন্ধু পর্বত, এবং কি ধরনের প্রতীক আমরা ব্যবহার করছি? পর্বতের ক্ষেত্রে একই ধরনের প্রতীক ব্যবহার করা হচ্ছে। নর্মদা নদীর গতিপথ আমরা চিহ্নিত করলাম। কর্কট ক্রান্তি রেখা ভারতের মাঝখান দিয়ে চলে গেছে, 23.5 ডিগ্রি উত্তরের কর্কট ক্রান্তি রেখা, তা আমরা চিহ্নিত করলাম। দেখে নেব পক প্রণালী, শ্রীলঙ্কা এবং ভারতের মাঝখানে রয়েছে পক প্রণালী, শ্রীলঙ্কা ভারতকে বিচ্ছিন্ন করেছে, পক প্রণালী চিহ্নিত করলাম, উপযুক্ত প্রতীক চিহ্ন দেখালাম। মুম্বাই হাই খনিজ তেল উৎপাদন কেন্দ্র, এখানে মুম্বাইয়ের থেকে আরব সাগরের দিকে কয়েক কিলোমিটার যেতে হবে। মুম্বাই হাই, এখানে প্রচুর পরিমাণে খনিজ তেল উত্তোলিত হয়। দেখে নেব পশ্চিমবঙ্গের একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট, এখানে উপযুক্ত প্রতীক চিহ্ন আমরা দেখিয়েছি, কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র। এরপরে আসছে পশ্চিম ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, পশ্চিমবঙ্গের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, মহারাষ্ট্রের ইক্ষু উৎপাদক অঞ্চলটাকে মানচিত্রে দেখানো হয়েছে, উপযুক্ত প্রতীক চিহ্ন আমরা এখানে দেখিয়েছি। পূর্ব ভারতের একটি বক্সাইট উৎপাদক অঞ্চল, এখানে লোহার ডগাকে দেখানো হয়েছে, লোহার ডগা পূর্ব ভারতের একটি বক্সাইট উৎপাদক অঞ্চল, মানচিত্রের উপযুক্ত স্থানে তা চিহ্নিত করাও হয়েছে। এবার দেখে নেব একটি শহর বেঙ্গালুরু, আমরা এখানে মানচিত্র চিহ্নিত করে নিলাম বেঙ্গালুরু। মৌসিনরাম ভারত তথা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এখানে তা আমরা চিহ্নিত করলাম। তাহলে 2005 সালের মাধ্যমিক পরীক্ষার মানচিত্র চিহ্নিতকরণ অংশটা আমরা সমাধান করলাম। চলে যাব 2006 সালের মাধ্যমিক পরীক্ষার মানচিত্র চিহ্নিতকরণ অংশের প্রশ্নপত্রে দেওয়া হয়েছিল সাতপুরা পর্বত, কাবেরী নদী, করমণ্ডল উপকূল, ইন্দিরা পয়েন্ট, সম্বর হ্রদ, খাম্বাত উপসাগর, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, মারমাগাঁও, ভুবনেশ্বর। প্রথমে সাতপুরা পর্বত আমরা চিহ্নিত করে নেব। সাতপুরা পর্বত আমরা দেখছি একই ধরনের প্রতীক কিন্তু পর্বতের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি। কাবেরী নদী আমরা দক্ষিণ ভারতের পবিত্র একটি নদী বলা হয়, কাবেরীকে চিহ্নিত করলাম। পবিত্রতার দিক থেকে এটা দক্ষিণ ভারতের গঙ্গা, দৈর্ঘ্যের দিক থেকে যদিও আমরা বলি হচ্ছে গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা। করমণ্ডল উপকূল, এখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়, বর্ষাকালেও হয়ে থাকে এবং শীতকালে যখন উত্তর পূর্ব মৌসুমী বায়ু ফেরত আসে তখন এখানে বৃষ্টিপাত ঘটায়। ইন্দিরা পয়েন্ট, ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, তা আমরা মানচিত্রে চিহ্নিত করলাম। ইন্দিরা পয়েন্ট, এখানে হচ্ছে ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম বিন্দু। সম্বর হ্রদ, রাজস্থানের সম্বর হ্রদ, এখানে আমরা চিহ্নিত করলাম লবণাক্ত একটি হ্রদ। আমরা চিহ্নিত করব উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল, এটি পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ রাজ্যের অংশবিশেষ। পরে দেখে নেব আমরা পূর্ব ভারতের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র রয়েছে হলদিয়ায়, পশ্চিমবঙ্গের হলদিয়া আমরা চিহ্নিত করলাম, উপযুক্ত প্রতীক চিহ্ন দেখালাম এবং সেটা নির্দেশিকাতেও উল্লেখ করলাম। মারমাগাঁও বন্দর চিহ্নিত করলাম, মারমাগাঁও বন্দর পশ্চিম উপকূলে একটি বন্দর। চিহ্নিত করব ভুবনেশ্বর শহর, উড়িষ্যায় অবস্থিত ভুবনেশ্বর আমরা চিহ্নিত করলাম। 2006 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র আমরা সমাধান করলাম। আমরা চলে যাব 2007 সালের। 2007 এবং 2008 এই সময় মাধ্যমিক পরীক্ষায় ভারতের মানচিত্র চিহ্নিতকরণের সঙ্গে সঙ্গে এশিয়ার মানচিত্র চিহ্নিতকরণ দেওয়া হতো, তার জন্য 5 বরাদ্দ ছিল, তাই 7 সালের 5, 8 সালের 5, মোট 10 নম্বর নিয়ে আলোচনা করছি। প্রশ্নপত্রে ছিল শিবালিক পর্বত, নর্মদা নদী, কোঙ্কণ উপকূল, বিশাখাপত্তনম একটি তামা উৎপাদক কেন্দ্র, আর 8 সালে ছিল আরাবল্লী পর্বতমালা, কৃষ্ণা নদী, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি গুরুত্বপূর্ণ চা উৎপাদক অঞ্চলে হায়দ্রাবাদ শহর। শিবালিক পর্বত আমরা চিহ্নিত করব উপযুক্ত প্রতীক সহ। উত্তর ভারতের শিবালিক পর্বতমালা আমরা চিহ্নিত করে নিলাম।
আমরা চিহ্নিত করব নর্মদা নদী। আমরা ইতিপূর্বে নর্মদা নদী চিহ্নিত করেছি, আবার নর্মদা নদীর গতিপথ আমরা দেখে নিলাম। চিহ্নিত করব কোঙ্কণ উপকূল, পূর্বে আমরা কোঙ্কণ উপকূল চিহ্নিত করেছি। চিহ্নিত করব বিশাখাপত্তনম বন্দর। বিশাখাপত্তনম বন্দর আমরা এখানে চিহ্নিত করলাম মানচিত্রে। ভিডিও দেখার সঙ্গে সঙ্গে যদি মানচিত্র চিহ্নিত করা হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। একটি তামা উৎপাদন কেন্দ্র হাজারিবাগ আমরা চিহ্নিত করলাম। হাজারিবাগ। আরাবল্লী পর্বতমালা 2008 সালে দেওয়া হয়েছিল। আরাবল্লী পর্বতমালা চিহ্নিত করা হয়েছে। আরাবল্লী পর্বতমালা উপযুক্ত প্রতীক সহ চিহ্নিত করা হয়েছে। কৃষ্ণা নদী দেখে নিতে হবে। কৃষ্ণা নদী গতিপথ বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, পূর্বে আমরা চিহ্নিত করেছি। করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। একটি গুরুত্বপূর্ণ চা উৎপাদক অঞ্চল অসমে। অসমে প্রচুর চা হয়। দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে অসম। এর সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং অসম। পশ্চিমবঙ্গ অসমের বিস্তীর্ণ চা উৎপাদক অঞ্চল, ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ চা উৎপাদক অঞ্চল আমরা এখানে চিহ্নিত করেছি। আমরা চিহ্নিত করব হায়দ্রাবাদ শহর। আমরা হায়দ্রাবাদ শহর চিহ্নিত করলাম। কৃষ্ণার উপনদী মুসির তীরে অবস্থিত হায়দ্রাবাদ শহর আমরা এখানে চিহ্নিত করে নিয়েছি। আমরা 2007 এবং 2008 সালে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র সমাধান করে নিলাম। এবারে সমাধান করব 2009 সালের প্রশ্নপত্র। 2009 সালে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এখানে দেওয়া হয়েছিল। শিবালিক পর্বতমালা, গোদাবরী নদী, মালাবার উপকূল, কর্কট ক্রান্তি রেখা, একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, একটি তৈল খনি, একটি কফি উৎপাদক অঞ্চল, পশ্চিমবঙ্গের একটি পাট শিল্প কেন্দ্র, শ্রীনগর, পশ্চিম উপকূলের একটি বন্দর। দেখে নেব। উপর থেকে শ্রীনগর আমরা চিহ্নিত করলাম, উপরে শ্রীনগর চিহ্নিত করলাম এবং উপযুক্ত প্রতীক যেটা ব্যবহার করেছি নির্দেশিকায় উল্লেখ করলাম। শিবালিক পর্বত বা শিমালিক হিমালয় আমরা চিহ্নিত করলাম। কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর কর্কট ক্রান্তি রেখা চিহ্নিত করা হয়েছে। আমরা তারপর চিহ্নিত করেছি পশ্চিমবঙ্গের পাট শিল্প কেন্দ্র শ্রীরামপুর, এখানে চিহ্নিত করা হয়েছে পাট শিল্প কেন্দ্র শ্রীরামপুর। আমরা চিহ্নিত করব পশ্চিম উপকূলের একটি বন্দর জওহরলাল নেহরু বন্দর। জওহরলাল নেহরু বন্দর দেখানো হয়েছে। চিহ্নিত করা হয়েছে মুম্বাই হয় একটি তৈল খনি। গতিপথ দেখানো হয়েছে গোদাবরী নদীর গতিপথ এখানে দেখানো হয়েছে। উপযুক্ত প্রতীক আমরা নির্দেশিকাতে উল্লেখ করেছি। আমরা চিহ্নিত করব একটি কফি উৎপাদক অঞ্চল। দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ কফি উৎপাদক অঞ্চলকে এখানে চিহ্নিত করা হয়েছে। কর্ণাটকের চিকমাগালুর এবং তার আশেপাশের অঞ্চল। মালাবার উপকূল চিহ্নিত করলাম। মালাবার উপকূল চিহ্নিত করা হয়েছে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কালাপক্কম যে চিহ্ন দিয়ে আমরা ব্যবহার করছি নির্দেশিকায় তা উল্লেখ করলাম। নির্দেশিকায় উল্লেখ করার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন প্রতীকচিহ্ন আমরা এখানে ব্যবহার করছি তা। এবারে আমরা 2010 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র সমাধান করব। দেওয়া হয়েছিল একটি অন্তর্বাণী নদী, দেওয়া হয়েছিল মেঘালয় মালভূমি, লুনি নদী, একটি কফি উৎপাদক অঞ্চল, মুম্বাই হাই, কোচি। লুনি নদীর গতিপথ আমরা দেখালাম। লুনি নদীর গতিপথ এখানে দেখা একটি ভারতের একমাত্র গুরুত্বপূর্ণ অন্তর্বাহিনী নদী লুনি, তার গতিপথ দেখানো হয়েছে। খনিজ তেল উৎপাদক কেন্দ্র মুম্বাই হাইকে, দেখানো হয়েছে মেঘালয় মালভূমিকে, দেখানো হয়েছে একটি কফি উৎপাদক অঞ্চল এবং সর্বোপরি দেখানো হয়েছে কোচি বন্দরকে। তারা আমরা 2010 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র সমাধান করে নিলাম। এবার আমরা সমাধান করব 2011 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তর। এখানে প্রশ্ন দেওয়া হয়েছিল ভারতের সর্বোচ্চ মালভূমি নর্মদা নদী, ভারতের মরু উদ্ভিদ অঞ্চল, পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন কারখানা। উপর থেকে আমরা দেখে আসবো চিহ্নিত করবো ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ আমরা চিহ্নিত করলাম এবং উপযুক্ত প্রতীক চিহ্ন ব্যবহার করলাম। ভারতের মরু উদ্ভিদ অঞ্চল দেখা যায় মরুভূমিতে, আর ভারতের একমাত্র মরুভূমি রয়েছে থর মরুভূমি, অংশটা আমরা চিহ্নিত করলাম, উপযুক্ত প্রতীক আমরা ব্যবহার করলাম। আমরা দেখালাম নর্মদা নদীর গতিপথ দেখালাম। আমরা দেখালাম মানচিত্রে পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন কারখানা চিত্তরঞ্জন কারখানাকে আমরা এখানে মানচিত্রে দেখালাম। আমরা দেখালাম পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল দার্জিলিং দুয়াশ তরাই অঞ্চল। পশ্চিমবঙ্গের একটি চা উৎপাদক অঞ্চল হলো দার্জিলিং দুয়াশ তরাই অঞ্চল, তা আমরা মানচিত্রে উপযুক্ত প্রতীক সহ চিহ্নিত করলাম এবং নির্দেশিকায় তা দেখিয়েও দিলাম। আমরা চলে যাব 2012 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এবং তার উত্তর শিটে।
প্রশ্নপত্রে দেওয়া হয়েছিল আরাবল্লী পর্বত, মালাবার উপকূল, পূর্ব ভারতের একটি আকরিক লৌহ উৎপাদক কেন্দ্র, একটি তৈল রাসায়নিক শিল্প কেন্দ্র জয়পুর। চিহ্নিত করলাম আমরা আরাবল্লী পর্বত, উপযুক্ত প্রতিসহ। চিহ্নিত করলাম জয়পুর শহর। চিহ্নিত করলাম একটি তৈল রাসায়নিক শিল্প কেন্দ্র জামনগর। চিহ্নিত করলাম পূর্ব ভারতের একটি আকরিক লৌহ উৎপাদন কেন্দ্র ওড়িশার গরু মহিষানী। চিহ্নিত করলাম মালাবার উপকূল। আমরা চিহ্নিত করব 2013 সালের মাধ্যমিক পরীক্ষার যে সমস্ত স্থান ও অঞ্চল দিয়েছিল সেগুলো ভারতের রেখা মানচিত্র ও উপযুক্ত প্রতীক সহ। প্রশ্নপত্রে দেওয়া হয়েছিল গারো পাহাড়, কৃষ্ণা নদী একটি চিরহরিত বনভূমি অঞ্চল, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, পশ্চিমবঙ্গের একটি তৈল রাসায়নিক শিল্প কেন্দ্র। চিহ্নিত করলাম গারো পাহাড়। গারো পাহাড় উপযুক্ত প্রতিসহ চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করা হয়েছে পশ্চিমবঙ্গের একটি তৈল রাসায়নিক শিল্প কেন্দ্র হলদিয়াকে। চিহ্নিত করা হয়েছে কৃষ্ণা নদীর গতিপথ, এখানে কৃষ্ণা নদীর গতিপথ দেখানো হয়েছে এবং তা উপযুক্ত প্রতীক সহ। দেখানো হয়েছে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের গুরুত্বপূর্ণ গম উৎপাদক অঞ্চল যেটি বিস্তৃত পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে। চিহ্নিত করা হয়েছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে অবস্থিত ভারতের একটি চিরহরিত বনভূমি অঞ্চলকে এবং তা উপযুক্ত প্রতীক নির্দেশিকা উল্লেখ করা হয়েছে। তাহলে আমাদের 2013 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র চিহ্নিত করা সমাপ্ত। এবার আমরা চলে যাব 2014 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র। 2014 সালের মাধ্যমিক পরীক্ষায় মানচিত্র চিহ্নিতকরণের জন্য দেওয়া হয়েছিল বিন্ধু পর্বত, ভারতের একটি অন্তর্বাহিনী নদী, শীতকালীন বৃষ্টিপাতযুক্ত উপকূল, একটি কফি উৎপাদক অঞ্চল, একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। তাহলে চিহ্নিত করা যাক। প্রথমেই বিন্ধু পর্বত উপযুক্ত প্রতীক সহ আমরা চিহ্নিত করে নিলাম। চিহ্নিত করব ভারতের একটি অন্তর্বাহিনী নদী লুনি নদী। চিহ্নিত করলাম ভারতের অন্তর্বাহিনী নদী লুনি নদীকে। আমরা চিহ্নিত করব শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। আমরা ইতিপূর্বে জেনেছি করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, সেই অংশটা আবার চিহ্নিত করলাম। আমরা চিহ্নিত করব একটি কফি উৎপাদক অঞ্চল। কফি উৎপাদক অঞ্চল এখানে চিহ্নিত করা হয়েছে কর্ণাটক, কেরল, তামিলনাড়ু রাজ্যের অংশ বিশেষে। এই অংশে প্রচুর কফি উৎপাদিত হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে। একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও, গুরুত্বপূর্ণ ভারতের একটি গুরুত্বপূর্ণ মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হল হরিয়ানার গুরগাঁও। তা আমরা উপযুক্ত প্রতিসহ চিহ্নিত করে নিলাম। আমরা সমাপ্ত করে নিলাম 2014 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র। আমরা দেখে নেব 2015 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র। 2015 সালে দেওয়া হয়েছিল কারাকোরাম পর্বত, কাবেরী নদী ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান, ভারতের প্রধান কার্পাস উৎপাদন অঞ্চল, পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। দেখে নেব কারাকোরাম পর্বত উপযুক্ত প্রতীক সহ আমরা এখানে চিহ্নিত করলাম। কারাকোরাম পর্বত, কারাকোরাম পর্বত চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করো ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল, বিস্তীর্ণ দাক্ষিণাত্যে কার্পাস উৎপাদিত হয়ে থাকে। দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে প্রচুর কার্পাস উৎপাদিত হয়, তার এক অংশ আমরা এখানে চিহ্নিত করলাম। চিহ্নিত করব কাবেরী নদী, দক্ষিণ ভারতের পবিত্র নদী কাবেরীকে আমরা চিহ্নিত করলাম মানচিত্রে উপযুক্ত প্রতীক সহ। আমরা চিহ্নিত করব পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র, বেসরকারি শিল্পকেন্দ্র জামশেদপুর। জামশেদপুর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র আমরা টিস্কো চিহ্নিত করলাম। আমরা চিহ্নিত করব ভারত তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান মৌসিনরামকে। আমরা ভারত তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান মৌসিনরামও চিহ্নিত করে ফেললাম। আমাদের 2015 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র সমাধান হয়ে গেল। আমরা চলে যাব 2016 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে। 2016 সালে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয়েছিল আরাবল্লী পর্বত, মহানদী, ভারতের একটি ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল, দাক্ষিণাত্যের একটি কফি উৎপাদক অঞ্চল, ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ শিল্প কেন্দ্র। তার উপর থেকে পরপর চিহ্নিত গুলো দেখে নেব। ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র বারাণসীতে আছে, তা আমরা এখানে চিহ্নিত করলাম। আমরা এখানে চিহ্নিত করতে পারি চিত্তরঞ্জনকেও, চিত্তরঞ্জনও ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র পূর্ব ভারতের, সেটা চিহ্নিত, যে কোনো দুটোর মধ্যে একটা চিহ্নিত করলে হবে। আমরা দেখে নেব আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত একাধিক পরীক্ষায় দেওয়া হয়েছে। আরাবল্লী পর্বতের অবস্থান এখানে দেখানো হলো। উপযুক্ত প্রতীক সহ মহানদীর গতিপথ আমরা দেখে নিলাম। দক্ষিণাত্যের একটি কফি উৎপাদক অঞ্চল, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু রাজ্যের অংশ বিশেষ এখানে আমরা লক্ষ্য করতে পারি। আমরা দেখে নেব
ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল মেঘালয় মালভূমি। আমরা এখানে মেঘালয় মালভূমির অবস্থান দেখে নিচ্ছি। এখানে ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়। 2016 সালে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র আমরা সমাধান করে ফেললাম উপযুক্ত প্রতীক সহ। এবারে আমরা সমাধান করব 2017 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র। এখানে আমাদের মনে রাখতে হবে আবার ভূগোলের সিলেবাস চেঞ্জ হয়েছে। আবার চেঞ্জের পরিবর্তনের পরে মাধ্যমিক পরীক্ষার মানচিত্র চিহ্নিতকরণের ক্ষেত্রে এশিয়া অংশ বাদ দেওয়া হয়েছে। এশিয়া অংশ বাদ দেওয়ার ফলে শুধু থাকে হচ্ছে ভারতের মানচিত্র চিহ্নিতকরণের জন্য 10টা প্রশ্ন দেওয়া হয় এবং উপযুক্ত প্রতিশততা চিহ্নিত করতে বলা হয়। এখানে দেওয়া হয়েছে নীলগিরি পর্বত, তাপ্তি নদী, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল, ভারতের হাইটেক বন্দর, পূর্ব ভারতের একটি মহানগর, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। তাহলে ওপর থেকে আমরা পরপর চিহ্নিত করেছি, সেগুলো এখানে আমি মানচিত্রে দেখাবো। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রশাসিত অঞ্চলের দিল্লি, সেটা চিহ্নিত করা হয়েছে উপযুক্ত প্রতীক নির্দিষ্ট ক্ষেত্রে আমরা উল্লেখ করে দেব। পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, এখানে বিস্তীর্ণ অঞ্চলে পশ্চিম ভারতের মিলেট হয়, তার মধ্যে একটি অংশটা আমরা চিহ্নিত করলাম। তাপ্তি নদী গতিপথ আমরা এখানে দেখিয়েছি। গতিপথ আমাদের এখানে দেখিয়ে দিতে হবে তীর চিহ্ন দিয়ে, কোন দিক থেকে নদীটা কোন দিকে যাচ্ছে। ভারতের বৃহত্তম প্রশাসন শিল্প কেন্দ্র হচ্ছে জামনগর, তা আমরা চিহ্নিত করলাম। জামনগর ভারতের হাইটেক বন্দর বলা হয় জওহরলাল নেহরু বন্দরকে, তা আমরা এখানে দেখিয়ে দিলাম। নীলগিরি পর্বত আমরা এখানে উপযুক্ত প্রতীক সহ চিহ্নিত করলাম। বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল আমরা চিহ্নিত করলাম। করমণ্ডল উপকূল, তার মধ্যেই আমাদের পড়ে যাচ্ছে দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাইকে আমরা এখানে চিহ্নিত করেছি, তা আমরা প্রতীক চিহ্ন উল্লেখ করেছি। আমরা পূর্ব ভারতের একটি মহানগর চিহ্নিত করব। মহানগর বলতে চিহ্নিত বলতে কলকাতাকে আমরা এখানে চিহ্নিত করেছি এবং পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চলকে আমরা চিহ্নিত করলাম। এখানে মেঘালয় মালভূমি পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। তাহলে আমরা 2017 সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রেও খুব দ্রুত সমাধান করে নিলাম। এরপরে 2018 এবং 2019 সালের প্রশ্নপত্র সমাধান করব। জিওড লার্ন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা। 2018 সালের প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে যে সকল স্থান ও অঞ্চলগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করার জন্য দেওয়া হয়েছিল, উপযুক্ত প্রতীক সহ এই ভিডিওটিতে তা চিহ্নিত করা হলো।
প্রথমে শিবালিক পর্বতশ্রেণী। উপযুক্ত পর্বতশ্রেণীর প্রতীক সহ শিবালিক পর্বতশ্রেণী ভারতের রেখা মানচিত্রে চিহ্নিত করা হলো। ভারতের শুষ্কতম অঞ্চল ভারতীয় মরুভূমি, থর মরুভূমি অঞ্চল। স্থানটি উপযুক্ত প্রতীক সহ চিহ্নিত করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার রয়েছে দেরাদুনে, আমরা চিহ্নিত করলাম দেরাদুন। উত্তর ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ। উপযুক্ত প্রতীক সহ চিহ্নিত করা হলো। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, কোয়েম্বাটুর মানচিত্রে আমরা চিহ্নিত করলাম উপযুক্ত প্রতীক সহ। পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর হলো বিশাখাপত্তনম বন্দর। মানচিত্রে চিহ্নিত করা হলো বিশাখাপত্তনম বন্দর। এখানে চেন্নাই বন্দর আমরা চিহ্নিত করতে পারতাম। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র নতুন দিল্লি। নতুন দিল্লি চিহ্নিত করা হয়েছে মানচিত্রে। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লিতে অবস্থিত, চিহ্নিত করা। ভারতের লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, ওড়িশার মালভূমি অঞ্চল। উপযুক্ত প্রতীক সহ আমরা চিহ্নিত করলাম। আমরা 2020 সালের মাধ্যমিক প্রশ্নপত্রের সমাধান করব। আমরা মানচিত্রে 10টি স্থান ও অঞ্চল উপযুক্ত প্রতীক সহ চিহ্নিত করলাম এবং নির্দেশিকাতে কোন প্রতীক চিহ্ন কিসের জন্য ব্যবহার করলাম তাও উল্লেখ করলাম। যাই হোক, প্রথম প্রশ্ন দেওয়া হয়েছিল আরাবল্লী পর্বত। আমরা ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত বা ক্ষয়জাত পর্বত আরাবল্লী উপযুক্ত প্রতীক সহ চিহ্নিত করলাম। আমরা চিহ্নিত করলাম পশ্চিম বাহিনী একটি নদী, নর্মদা নদী, 6-2 দেওয়া হয়েছিল, চিহ্নিত করা হয়েছে। 6-3 দেওয়া হয়েছিল উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম, তা আমরা মানচিত্র চিহ্নিত করলাম উপযুক্ত প্রতীক সহ, নির্দেশিকাতে তা উল্লেখ করলাম। ভারতের অরণ্য গবেষণাগার 6-4 ভারতের অরণ্য গবেষণাগার দেরাদুন। ভারতের অরণ্য গবেষণাগার দেরাদুন আমরা মানচিত্রে চিহ্নিত করলাম। 6-5 দেওয়া হয়েছিল পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল সুন্দরবন। সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল। এই লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল আমরা মানচিত্রে চিহ্নিত করলাম, উপযুক্ত প্রতীক ব্যবহার করলাম এবং কোন প্রতীক ব্যবহার করলাম তা উল্লেখ করলাম। এখানে আমাদের মনে রাখতে হবে যে নির্দেশিকা এখানে উল্লেখ করাটা সবচেয়ে ভালো, তবে উপযুক্ত প্রতীক সহ নাম চিহ্নিত করলেও কিন্তু নম্বর কাটা উচিত নয়। যাই হোক, 6 একটি কফি উৎপাদক অঞ্চল। আমরা এখানে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল কর্ণাটক, কেরল এবং তামিলনাড়ুর সীমান্তবর্তী অঞ্চল। এখানে প্রচুর কফি উৎপাদিত হয়। চিকমাগালুর, হাসান প্রভৃতি অংশে প্রচুর কফি উৎপাদিত হয়, তা আমরা চিহ্নিত করলাম। 6-7 নম্বর ছিল ভারতের রুড় অঞ্চল। ভারতের রুড় দুর্গাপুর। ভারতের রুড় দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়। দুর্গাপুর অঞ্চল আমরা চিহ্নিত করলাম। 6-8 ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র। আমরা জানি ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র হল বেঙ্গালুরু। বেঙ্গালুরু আমরা চিহ্নিত করলাম। 6-8 চিহ্নিত করলাম বেঙ্গালুরু এবং উপযুক্ত প্রতীক আমরা এখানে ব্যবহার করেছি। পরের প্রশ্ন 6-9 পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর। পশ্চিম ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর এবং স্বাভাবিক বন্দর মুম্বাই, তা আমরা উপযুক্ত প্রতীক সহ মানচিত্রে চিহ্নিত করলাম। দেখে নেব উত্তর ভারতের বৃহত্তম মহানগর। উত্তর ভারতের বৃহত্তম মহানগর হল দিল্লি। আমরা মানচিত্রে দিল্লি চিহ্নিত করলাম। দিল্লি চিহ্নিত একটু পশ্চিম দিকে হলে ভালো হতো। দিল্লি আমরা এখানে মানচিত্রে চিহ্নিত করেছি দিল্লি এবং উপযুক্ত প্রতীকও ব্যবহার করেছি। আমরা 2020 সালের মাধ্যমিক পরীক্ষার
মানচিত্র চিহ্নিতকরণ অংশ। কিভাবে মানচিত্রে চিহ্নিত করা উচিত তা আমরা ভিডিওটিতে দেখে নিলাম। তবে মনে রাখতে হবে আমাদের চিহ্নিত করার সময় উপযুক্ত প্রতীক ব্যবহার করতে বলা হয়েছে এবং নাম সহ। তাই প্রতীক যদি মানচিত্রে আমরা উল্লেখ করি, উপযুক্ত প্রতীক যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের নম্বর কাটা যাবে না। জিওরল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, 2022 সালের মাধ্যমিক পরীক্ষায় ভূগোল বিষয়ের বিভাগ চ অংশে 6 দাগে প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। এখানে কি বলেছে? উপযুক্ত প্রতীক কিন্তু ব্যবহার করতে হবে এবং নামও লিখতে হবে। চিহ্নিত করে তারপরে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে। এখানে 10টি প্রশ্ন দেওয়া হয়েছে, 10 নম্বর। প্রথমে আছে বিন্ধ্য পর্বত, তারপরে মালাবার উপকূল, কাবেরী নদী, একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি কৃষ্ণমৃত্তিক অঞ্চল, উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর, আর নতুন দিল্লি। আমরা মানচিত্রে উপযুক্ত প্রতীকসহ স্থানগুলি চিহ্নিত করব। আমরা এখানে 10টি স্থান উপযুক্ত প্রতীকসহ চিহ্নিত করেছি। ধারাবাহিকভাবে আমরা দেখে নেব। 6-1 দেওয়া হয়েছে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত উত্তর ভারত আর দক্ষিণ ভারতের জলবিভাজিকা নামে পরিচিত। তা আমরা উপযুক্ত প্রতীকসহ এখানে চিহ্নিত করলাম। শিক্ষার্থীরা একই সঙ্গে নিজেরাও পেন্সিল দিয়ে একটি মানচিত্র নিয়ে বিন্ধ্য পর্বতের অবস্থান চিহ্নিত করতে পারে। 6-2 দেওয়া হয়েছে মালাবার উপকূল। পশ্চিম উপকূলে অবস্থিত মালাবার উপকূল এখানে দেখানো হয়েছে। উপযুক্ত প্রতীক আমরা ব্যবহার করেছি এবং নির্দেশিকা কি প্রতীক ব্যবহার করেছি তা উল্লেখ করেছি। শিক্ষার্থীরা যদি সময় না পায় উপযুক্ত প্রতীক ব্যবহার করতে পারে, তবে নির্দেশিকা উল্লেখ করা থাকলে একটু ভালো লাগে। 6-3 অংশে দেওয়া হয়েছে কাবেরী নদী। আমরা কাবেরী নদীর গতিপথ দেখেছি। এখানে যেহেতু ইউটিউবে দেওয়া হচ্ছে, লেখার উজ্জ্বলতা বাড়ানোর জন্য আমি এখানে পেন দিয়ে অঙ্কন করেছি। তোমরা পেন্সিলে করবে, তাহলে ভুল হলেও সেটা ঠিক করে নিতে পারবে। 6-4 দেওয়া হয়েছে একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। ভারতের থর মরুভূমি অঞ্চলে অত্যন্ত কম বৃষ্টিপাত হয়ে থাকে, তাই আমরা এখানে থর মরুভূমি অঞ্চল দেখেছি, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে কম। তারপরে দেওয়া হয়েছে একটি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল। দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে কৃষ্ণমৃত্তিকা লক্ষ্য করা যায়, সেই অংশ আমরা এখানে চিহ্নিত করেছি, যার জন্য উপযুক্ত প্রতীক আমরা দেখিয়েছি এবং নির্দেশিকা তা উল্লেখ করা হয়েছে। 6-6 অংশে দেওয়া হয়েছে উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। উত্তর পূর্ব ভারতে রয়েছে ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল। এটি পশ্চিমবঙ্গ এবং অসমে, উত্তরবঙ্গ এবং অসম নিয়ে গঠিত, তাও লিখে দেওয়া হয়েছে। 6-7 প্রশ্ন দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। আমরা জানি পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র হল হলদিয়া, তা আমরা মানচিত্রে চিহ্নিত করলাম। উপযুক্ত প্রতীক আমরা প্রয়োগ করলাম পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র দেখানোর জন্য। 6-8 দেওয়া হয়েছে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র চিত্তরঞ্জন, তা আমরা মানচিত্রে দেখালাম। এখানে রেল ইঞ্জিন কারখানা আছে। তোমরাও মানচিত্রে চিহ্নিত করো। 6-9 আছে পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর। আমরা এখানে চেন্নাই বন্দরকে চিহ্নিত করেছি, উপযুক্ত প্রতীক দিয়েছে। এবং 6-10 আছে নতুন দিল্লি। আমরা মানচিত্রে নতুন দিল্লি উপযুক্ত প্রতীক সহ চিহ্নিত করলাম। আমরা 10টা স্থান চিহ্নিত করলাম, স্থান বা অঞ্চল বা নদী চিহ্নিত করলাম এবং যে প্রতীক চিহ্ন ব্যবহার করেছি সেগুলি নির্দেশিকাতে দেখিয়েছি।
শিক্ষার্থীদের বলবো, তোমাদের নির্দেশিকা অংশ দেখাতে বা লিখতে অসুবিধা হলে না লিখলেও শুধুমাত্র উপযুক্ত প্রতীক এবং নাম সহ চিহ্নিত করলেও পুরো নম্বর পাবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে উপযুক্ত প্রতীক যেন ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী এবং বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমরা পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। যে সমস্ত শিক্ষার্থী ও বন্ধুরা আমাদের চ্যানেলের প্রথম ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। ধন্যবাদ।